রেকর্ড হয়ে যাচ্ছে। আমি আরেকবার আমরা প্যারাগ্রাফ 38টা আমরা আরেকবার নেই, যেটা আমরা বলতেছিলাম যে আমরা যে যে ঘটনা দেখেছিলাম যে আমি সাদ্দাম আজিজুল নাজমুল আমরা সবাই মিলে একটা অপরাধ করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে একই অপরাধমূলক কাজে যুক্ত ব্যক্তিরা ভিন্ন ভিন্ন অপরাধ দোষী হতে পারে। হ্যাঁ। এখন একটা অপরাধ করে যে আমরা সবাই যে দোষী হব সেটা না, কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধ দোষী, সবার কার্যক্রম কি আলাদা আলাদা ছিল, ধারাগত। এখন ঘটনার সিচুয়েশন অনুযায়ী প্রত্যেকটা যে কোনো ঘটনা হলে প্যানেল করে যে মামলাগুলো হয় এক এক সেকশনে এক এক রকম হবে। মার্ডারের এক ধরনের এক, তারপর হচ্ছে যেমন আমরা আদার সেকশন 326 307 দেয়, তো এখানে মানে কি অ্যাটেম্প টু মার্ডার। তো এখানে কে মার্ডার করলো, একজন আঙ্গুলে বাড়ি দিয়ে আঙ্গুল ফেলে দিছে, আরেকজন ধরেছে, আরেকজনের মাথায় বাড়ি দিচ্ছে, মানে ভিন্ন ভিন্ন। তো কথা হচ্ছে আমরা সবাই মিলে মারামারি করছি, বাট এই অপরাধমূলক যুক্ত হয়েছি, কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধ দোষী হতে পারে আর কি, ভিন্ন ভিন্ন অপরাধে। তাহলে আমরা সেটা কি দেখছিলাম, যে আমরা এটা সহজভাবে আমরা যদি নেওয়ার জন্য আমরা বলেছি যে একসাথে একটি অপরাধমূলক যদি কাজ করা মানে হচ্ছে সবাই অপরাধ একই হবে এমন নয়, এই যেটা বলছিলাম। তাহলে এখানে প্রত্যেকের উদ্দেশ্য ইন্টেনশন থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে, এবং পরিস্থিতি অনুযায়ী অপরাধ ধরন আলাদা হতে পারে, যেটা আমি আপনাদের বললাম এখন, যে প্রত্যেকের উদ্দেশ্য ইন্টেনশন নলেজ এবং পরিস্থিতি অনুযায়ী অপরাধ ধরন হতে পারে। তাহলে কি হবে, কাজ এক, সবার কাজ এক, কিন্তু মানসিক অবস্থা আলাদা সবার, তাই অপরাধ আলাদা হতে পারে। উদাহরণটা কি আমরা দেখেন, এ জেড কে আক্রমণ করে গুরুতর উস্কানির গ্রেভ প্রভোকেশন করে, মানে গুরুতর উস্কানি দেয়। এই পরিস্থিতিতে জেড কে হত্যা করলে মার্ডার নয়। কাউকে যদি আপনি আক্রমণ করছেন, কারো গুরুতর প্রভোকেশন মানে উস্কানি দিচ্ছেন, এখন কাউকে যদি এরকম পরিস্থিতি কাউকে হত্যা করলে এটা মার্ডার নয়। তবে মার্ডার যদি না হয় কালপল হোমসের নট অ্যামাউন্টেড টু মার্ডার, যেটা হলো আইনের ভাষায়, মানে এটা মার্ডার হবে না, এটা অপরাধের জন্য কি হবে, নর হত্যা হবে। যদি এরকম পরিস্থিতিতে কাউকে মার্ডার করেন, নট মার্ডার, মার্ডার নয়, বাট এটা হবে কালপাবল হোমসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, অর্থাৎ অপরজন নর হত্যা হবে। আচ্ছা, এখন এই বিয়ের ক্ষেত্রে তার জেটের প্রতি পূর্ব শত্রুতা ছিল, সে হত্যা করার উদ্দেশ্যে সাহায্য করেছে, সে কোনো উস্কানির শিকার হয়নি, এই যে তাই বি মার্ডার জন্য দায়ী হবে। যে প্ল্যান করলো, যে পূর্ব শত্রুতা ছিল, এই যে বিয়ের মার্ডার জন্য দায়ী হবে, এসব হবে কালপাবল হোমসাইডের জন্য দায়ী। এই যে বিষয়গুলো আপনারা, যে আমরা যখন কোনো একটা প্রশ্ন আসে যে 299 এবং 304 এবং 300 302 303, এই যে সেকশন গুলো আমরা অনেক সময় উদাহরণ গুলো পড়ে আমরা বুঝতে পারি না কোনটা হত্যা হবে, কোনটা খুন হবে, না কোনটা অপরের জন্য হত্যা হবে। তা আমরা যে 300-র ক্ষেত্রে যে 302 দিব, যে অনেক সময় 299 ক্ষেত্রে, 299 ক্ষেত্রে 304-এর দেখা গেছে 299 যে উদাহরণ, ওখানে 302 এর সাজা হচ্ছে। আবার 300 ধারার ক্ষেত্রে 302 না 304-এর হচ্ছে। যেমন ক নামক সরকারি কর্মচারী যদি, কাউকে যদি মেরে ফেলা হয়, তাহলে সেটা কিন্তু মার্ডার হচ্ছে না। সরকারি কর্মচারী যদি কাউকে মারতেছে, মার্ডার হচ্ছে না। কিন্তু সরকারি কর্মচারী কোনো ব্যক্তিকে যদি কোনো মেরে ফেলে, সেটা কিন্তু মার্ডার হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো আপনারা যদি এগুলো যদি ভালো এখন থেকে ভালো করে দিতে পারেন, তাহলে আমি মনে করবো ইনশাল্লাহ এগুলা অনেক আপনার নলেজটাকে কি করবে, ইনক্রিজ করাবে, এবং ধারা ধরতে সহজ হবে। বুঝতে পারছে কোনগুলা হচ্ছে, কোনটা অপরাধ, কোনটা কার কি অপরাধ, আলাদা আলাদা কুট করে অপরাধ। অনেক সময় দেখা গেছে চুরি করতে যায় কি হলো, চিন্তা হলো, দুষ্টতা হয়ে গেল, দুষ্টতা করতে যায় ডাকাতি হলো। এখন কে দুষ্টতা করলো, আবার চুরি করতে গিয়ে কাউকে মেরে ফেললো, এখন সেকশনও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য খেয়াল রাখতে হবে। এই জন্য এই ধারাগুলো একটু ভালো করে পড়বেন, এগুলো সামনে আমরা কাজে লাগাবো। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এখানে ঘটনা সবার অপরাধ এক হবে, প্রথম কথা আমার কথা। তবে এমন বাধ্যতামূলক নয়, তবে সবার ইন্টেনশন নলেজ আলাদা হতে পারে। তবে এখানে সবারই কি আইন অনুযায়ী ব্যক্তিগত দায় নির্ধারণ করে, যে অপরটা কে করছে, কার কি দায়, কে কোন দায়, এই দায়টা নির্ধারণ করে। এ হচ্ছে আপনার 38 কি নির্দেশ করে আমরা প্যানেল করে, অবশ্যই একই কাজে যুক্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন অপরাধে দোষী হতে পারে, এটাই এর মূল কথা। যে একই কাজ যুক্ত ব্যক্তি সবাই আমরা যুক্ত হয়েছি, কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, এখানে যে ক্লাসে আমরা একটু পড়ে দেখেন, আমরা একটু টেনে যাই। এখনো আর দুইটা সেকশন শেষে একটু সময় নিব, 5-7 মিনিট। স্বেচ্ছাকৃত ভাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা পাবো প্যানেল কোডে অনেক জায়গায় পাবো, আমরা অনেক অনেক পাবো, যে স্বেচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত ভাবে কি, ভলেন্টারিলি, এখানে ইংলিশে দরকার হয় স্বেচ্ছাকৃত ভাবে। যে আমরা কোনো স্বেচ্ছাকৃত ভাবে কিভাবে বুঝবো, যেখানে আচ্ছা, তা আইনের বক্তব্যটা কি, আইনের ভাষ্যটা কি, এখানে স্বেচ্ছাকৃত ভাবে 39 প্যানেল করে 39 যেটা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ফল বা স্বেচ্ছাকৃত ভাবে ঘটাইছে, যে এটা ইচ্ছাকৃত মানে ইচ্ছাকৃত ভাবে বলে না যে তুমি ইচ্ছাকৃত ভাবে করছো বা এই স্বেচ্ছাকৃত ভাবে যদি ফল ঘটা, কোনো একটা ঘটনার উদ্দেশ্যে কাজটি করে, তখন সে জানতো, বিশ্বাস করার যথেষ্ট কারণ ছিল, ওই যে রিজন টু বিলিভ আমরা পড়ছিলাম,
আমরা পড়ছিলাম না, বিশ্বাস করার যথেষ্ট কারণ ছিল এবং ওই কাজের ফল ঘটতে পারে। এখন এটা কিন্তু এই স্বেচ্ছাকৃত মানুষ শুধু সরাসরি ইচ্ছা নয়, দুইটা এটি দুই ভাবে প্রযোজ্য হতে পারে। একটা হচ্ছে সরাসরি উদ্দেশ্য, ইন্টেনশন থাকতে হবে আপনার, আরটা হচ্ছে কি জ্ঞান সম্ভাবনা সম্পর্কে নলেজ, এবং নলেজ থাকতে হবে, লাইভলিহুড দরকার নাই। এখানে এই স্বেচ্ছাকৃত ভাবে আপনার ইন্টেনশন থাকবে এবং নলেজ থাকবে, এই দুইটা যদি সমন্বয় যদি ঠিক থাকে তাহলে তাদের মধ্যে যে বিশ্বাস করার যে কারণ ছিল, তাহলে কাজের ফলে সে ফল ঘটতে পারে। এই ক্লাসটা কি রেকর্ড হয়েছে আপনাদের, এই পরের ক্লাসটা? মনে হয় না, কেউ বলেন নাই। জি স্যার, হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এই জ্ঞান সম্ভবত সম্পর্কে যদি সচেতনতা বা জ্ঞান যদি থাকে তাহলে কি হবে, এই স্বেচ্ছাকৃত হিসেবে গণ্য হবে। এই দুইয়ের মধ্যে যে কোনো একটি থাকলেই সেটাকে স্বেচ্ছাকৃত, মানে আপনার ইন্টেনশন ছিল আর নলেজ ছিল, আর রিজন টু বিলিভ যেটা বললাম যে পিছন থেকে যেটা আসছে। আচ্ছা, এই দুইয়ের মাঝে কি হবে, স্বেচ্ছাকৃত। আমরা যদি উদাহরণ যাই, যে রাতের বেলা একটি বসত বাড়িতে আগুন লাগায় ডাকাতি করা সহজ নয়। দেখেন, রাতের বেলা একটি বসত বাড়িতে আগুন লাগায় ডাকাতি কাজ সহজ করার জন্য, যে ডাকাতিটা আমরা আগুন লাগাই দিলাম সহজ করার জন্য, এর ফলে একজন ব্যক্তি মারা গেছে। এখন এ হয়তো সরাসরি কাউকে মারতে চায়নি, কিন্তু এমন কাউকে দুঃখ পেতে পারে কারো মৃত্যুর জন্য, কিন্তু সে জানতো যে বসত আগুন দিলে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, সে জানতো আমি হয়তো একটা বাড়িতে আগুন দিলাম, শুধু মারা যাওয়ার তো সম্ভাবনা আছে। আইনের দৃষ্টিতে সে এই যে মৃত্যু ঘটাইছে সে স্বেচ্ছাকৃত ভাবে। এখন কি এটা কি মার্ডার মামলা যাবে না? আগুন লাগানোতে ক্ষতি সাধন যাওয়া যায়, কিন্তু মার্ডার মামলাটা ঠিকই হবে, 302 দ্বারা কিন্তু মামলা ঠিকই নিবে। তদন্ত করে দেখবো যে ঘটনা ঘটছে সে এটা কি তদন্তকারী কর্মকর্তা পারিপার্শ্বিকতা সবকিছু মিললো যে এটা মার্ডার। কিন্তু করছে তো ডাকাতি কাজকে সহজ করার জন্য, কিন্তু ডাকাতি করতে যায় কি খুন সহ ডাকাতি হয়ে যায়, হয় না? হয় নাকি? জি স্যার। এই জন্য খেয়াল রাখবেন হয়। প্রত্যেকটা ধারার স্যার, সাথে, বিষয়গুলো খেয়াল রাখবেন যে স্বেচ্ছাকৃত যে আমরা পড়তেছি এই কথাগুলো আমরা সামনে যে পাবো, এবং সামনে যে পাবো তখন আপনাদের ভালো লাগবে যে আসলে স্বেচ্ছাকৃত ভাবে বিষয়টা কি। বুঝতে পারছেন? আচ্ছা। আর এখানে যে আমরা এই ধারার যে বিষয়টা হচ্ছে যে এখানে আমি চাইনি বলে দায় মুক্তি পাওয়া যাবে না, যে আমি এটা আমি চাই আমি করিনি ইচ্ছাকৃত, আমি এটা করিনি ইচ্ছাকৃত ভাবে করিনি, এটা তো দায় মুক্তি পাবে না। এবং এটা যে সে যে তার যদি জানা থাকে এই কাজটা করতেছে এটা একটা বিপজ্জনক ক্ষতি ঘটতে পারে, তার যদি জানা থাকে এই কথাগুলো আমরা সামনে যে পাবো, প্যানেল কিছু যে পাবো, যে এটার যা জানা থাকে না সম্ভাব্য ফল আমরা পাবো, অনেক কিছু পাবো সামনে কি এই ফল ঘটলো। এই যদি ফল ঘটলে কি হবে, স্বেচ্ছাকৃত ভাবে গণ্য হবে। তাহলে আমরা 39 ধারা কি দেখলাম, সেটা হচ্ছে উদ্দেশ্য ও জ্ঞান সহ কাজ করা। স্বেচ্ছাকৃত ভাবে যে আপনার যদি অপরাধ বলে গণ্য হয় সেটা উদ্দেশ্য থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে এবং নলেজ থাকতে হবে। আর এটা প্রমাণ করার জন্য অবশ্যই এই যে স্বেচ্ছাকৃত ভাবে যদি কাউকে প্রমাণ করেন স্বেচ্ছাকৃত ভাবে তুমি ইচ্ছাকৃত ভাবে কাজটা করেছো, সেটা প্রমাণ করার জন্য আপনার লাগবে উদ্দেশ্য জ্ঞান। আর এখানে যা আছে এগুলো দরকার নেই। এই যে একটা দেখেন, আই ডিড নট ইন্টেন্ড বলা হলে যে আমি এটা কাজটা করিনি, আমি এ থেকে মুক্তি পেতে চাই না, এই জ্ঞান থাকে তাই মুক্তি আপনি পাবেন। আই ডিড নট ইন্টেন্ড, যে আমার ইচ্ছা ইচ্ছা ছিল না, আই ডিড নট ইন্টেন্ড আমার ইচ্ছা ছিল না, এটা থেকে আপনি দায় মুক্তি পেতে পারেন না যদি আপনার নলেজ আর ইন্টেনশন থাকে। সর্বশেষ 40, সর্বশেষ 40 আমরা প্যানেল কোডের আমরা অপরাধ এই যে যা পড়তেছিলাম, ফৌজদারি কার্যবিধি 4-এর এখানে মধ্যাহ্ন, আর এখানে হচ্ছে 40 যে হচ্ছে অপরাধ কাকে বলে, অফেন্স কাকে বলে। এই 40 এই বলা রয়েছে প্যানেল কোডের অপরাধ, প্যানেল কোডের শাস্তির যোগ্য কোন অপরাধ। এক কথা হচ্ছে প্যানেল কোডের যে শাস্তির যোগ্য যে সকল আমাদের ধারা রয়েছে, শাস্তির যোগ্য যে অপরাধগুলো সেটাই হচ্ছে যে কোডের শাস্তির বিধান রয়েছে সেটাই হচ্ছে অপরাধ, এক কথায়। অর্থাৎ প্রচলিত আইনে বাংলাদেশে যে অপরাধগুলো শাস্তির বিধান রয়েছে সেটাই হচ্ছে অপরাধ। অর্থাৎ এখানে আমরা দণ্ডবিধি আইনের শাস্তিযোগ্য অপরাধ, কোনো বিশেষ বা স্থানীয় আইনের কোনো শাস্তিযোগ্য যদি থাকে সেগুলো অপরাধ, আমরা মাইনর একটাও আমরা আমরা অপরাধগুলো দেখে থাকি। যেমন আমরা কিছু নির্দিষ্ট ধারায় আমরা 41 বেআইনি সমাবেশ, 176, 117, 201, 212, 216, 441, এগুলো হচ্ছে বিভিন্ন ধারার সেকশন অনুযায়ী লেখা রয়েছে। বুঝতে পারছেন? তাহলে আমরা অফেন্স বলতে কি বোঝায়, যে বিশেষ বা স্থানীয় আইনের অধীনে শাস্তির যোগ্য কাজ, তবে শর্ত হলো এটার কমপক্ষে 6 মাস বা তার বেশি কারাদণ্ডের বিধান থাকতে হবে, জরিমান থাক না থাক। যে অপরাধটার একটা কথা বলো যে এই আইনের কমপক্ষে 6 মাস বা তার বেশি কারাদণ্ডের বিধান মেনবে, এবং মনে নাই আপনি একটু দেখে নিন। এই কথাটা একটু এক্সট্রা লেখা হয়েছে, এটা অন্য জায়গা থেকে নিয়ে আসা, যেটা আমরা যারা হায়ার স্টাডি করে তারা একটু পরে, যে কমপক্ষে 6 মাস তার বেশি কারণের বিধান থাকতে হবে, জরিমানা থাক না থাক, মানে অপরাধের ক্ষেত্রে সুনির্দিষ্ট যে বিষয়গুলা শর্ত দিছে আর কি একটা। তো আমরা যদি খেয়াল করি এখানে যেটা আছে অফেন্সের ক্ষেত্রে পেনাল কোড শাস্তিযোগ্য অপরাধ, এবং পেনাল কোড প্লাস স্পেশাল ল, লোকাল ল, স্থানীয় বিশেষ আইন যেটা, এবং স্পেশাল ল, এবং কমপক্ষে স্পেশাল ল এর ক্ষেত্রে 6 মাসের কারাদণ্ড থাকলে সেটা অপরাধ হিসেবে গণ্য হচ্ছে আর কি। স্পেশাল ল এর ক্ষেত্রে যেটা ল, লোকাল ল এর ক্ষেত্রে কমপক্ষে 6 মাসের কারাদণ্ড থাকলে এটা কিছু নির্দিষ্ট ধারার ক্ষেত্রে গণ্য করা হয়েছে। এটা আপনাদের তো আসা দরকার নাই, ইম্পর্টেন্ট না, নিচে স্পেশাল ল কমপক্ষে 6 মাসের ক্ষেত্রে। তাহলে আমরা কি এখন
মনে করেন সহজভাবে আমরা যদি নেই, একটি বিশেষ আইনে 1 বছর কারাদণ্ড বিধান আছে বিশেষ আইনে, সেই কাজ 141 ধারার প্রসঙ্গ আসে, যদি সেটা অফেন্স হিসেবে গণ্য হয়, যেটা হচ্ছে আমাদের পেনাল কোডের যেটা হচ্ছে বেআইনি সমাবেশের ক্ষেত্রে, যদি শাস্তির মাত্র 1 মাসের হয় তবে এক্ষেত্রে অফেন্স হিসেবে গণ্য নাও হতে পারে। 1 মাসের হয়, যদি শাস্তির মাত্রা যদি 1 মাসের হয় সেটাও অফেন্স হিসেবে গণ্য, মানে এটা অফেন্সের ক্ষেত্রে, মানে সাজার ক্ষেত্রে তারা একটা নির্ধারণ করে দিচ্ছে যে এটা এতটুকু হয়েছে, 1 মাস হয়েছে, 1 বছর হলে তো সেটা বললে অপরাধী, কিন্তু 1 মাস হলে সেটা নাও হতে পারে অফেন্স। এটা বলছে, এই নিয়ে কোনো টেনশন নেই। তো আমরা এভাবে সহজভাবে লিখবো, পেনাল কোডে আইন প্রচলিত আইনে যে সকল আহ, আইনে শাস্তির বিধান করা রয়েছে সেটাই অপরাধ বলে গণ্য হবে। পরীক্ষায় এই 40 ধারা থেকে এই পর্যন্ত আদৌ অপরাধ কাকে বলে এই পর্যন্ত আসেনি, পরীক্ষা আসবেও না এই পরীক্ষা, কিন্তু আপনাদের জানতে হবে, কারণ আপনি সব পড়লেন ধারার ধারা, বললেন ধারা পড়তেছে, ধারার ধারা কত 50, এই যে ধারা পড়ি না আমরা, ধারার ধারা, আবার কিন্তু ধারার ধারা আছে, সংজ্ঞার সংজ্ঞা আছে, বুঝলেন না? এই এই অপরাধের অপরাধ কি, অপরাধের অপরাধ, অপরাধ কাকে বলে, আপনি তো সারা পড়তেছেন অপরাধ, হোয়াট ইজ মিন বাই অফেন্স। আমি দেখবো না, আমি যে বইটা লিখছি এখানে প্রথমে লিখছি অপরাধের একটা সংজ্ঞা দিছি স্পষ্ট ভাবে, সুনির্দিষ্ট 2-3 অস্টিন এবং 2-1 জনের খুব সুন্দর একটা সংজ্ঞা দিছি যে আপনি আপনি সব পারেন কিন্তু অপরাধ কাকে বলে, হোয়াট ইজ অফেন্স, অফেন্সটাই বুঝেন না। তাহলে আপনি কি মনে, আপনি আইনের খুব জাহাজ কিন্তু আপনি প্রশ্ন না বলেন তো অপরাধ কাকে বলে, এই অপরাধ কাকে, এটা তো পড়ি নাই সব পড়লাম, এরকম হয় অনেক ছাত্রছাত্রী হয়। তো যাই হোক, আমরা এই 40 পর্যন্ত পড়লাম, এগুলো আরো রিভিশন হবে। সর্বশেষ আপনাদের একটা এখানে ছড়া দেওয়া আছে, একটু ভালো করে নিন। আমি এটা আর একটু মনে রাখার জন্য একটু আপডেট করতেছি, এখানে লাস্টের দিক থেকে পিডিএফ, এটা আমি গ্রুপে, মনে হয় এটা ফেসবুকে দেওয়া আছে, নাজমুল একটু কপি করে গ্রুপে দিয়ে দেয়, আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি মনে রাখার জন্য। 38 পর্যন্ত, মানে ওই 30 থেকে 40 পর্যন্ত স্যার? না 32 থেকে 31 থেকে না, 32 থেকে 32 হলো বর্জন, 32। 33 হলো কাজ মানে কাজে অবহেলা দোষ, 34 বলে সবাই মিলে একই ইচ্ছা করলে দোষ সবাই, দায় পড়বে সবার কাঁধে, 35 শেখায় কথা, এক কাজ ভিন্ন ভিন্ন দায়, 36 বলে অংশ যদি হয় কিছু করা কিছু নয় তবে অপরাধ হয়, 37 জানায় সহযোগিতা যত, এক কাজ করে সবার দায়, ভাগ হবে যত তত, 38 বলে আলাদা মন, একই কাজ ভিন্ন ভিন্ন দোষ, মানে এটা একটা ছড়ার মতো মনে রাখার জন্য। একটু ভালো লাগবে, এটা পড়ে নাই, আমি আপনার গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের হয়তো আজকে ক্লাসটা মনে হয় আপনাদের একটু ব্যতিক্রম লাগছে, কারণ অনেকেই নতুন পুরাতন মিলে এই কারণে এই ধারাগুলো